ইজি থেকে বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাস হচ্ছে তোমাদের আজকে। তোমরা হচ্ছে ক্লাস 6, তাই না? ঠিক আছে, আমরা এখন যাই। আচ্ছা, আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে কাজী মুর্তদির আহমেদ। হ্যাঁ, আমি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটা আছে না ঢাকাতে, সেখানে পড়াশোনা করছি। আমি তোমাদের সমাজ ক্লাস নিব বা বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাসটা নিব, বুঝেছো? আমার ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে রেখেছি। তোমাদের যদি যে কোনো সময় যে কোনো ধরনের প্রয়োজন হয়, যে ভাইয়া এটা বুঝতে পারছি না, বা স্যার এটা বুঝতে পারছি না, এটা কিভাবে লিখবো, এটা কিভাবে বলবো, তাহলে আমাকে একটা মেসেজ বা একটা ফোন দিলেই আমি তোমাকে রেসপন্স করবো, ঠিক আছে? সাইফুল, তুমি কি এসেছো? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ তুমি? জি স্যার। আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে বলবে, কোনো কিছু বুঝতে না পারলে। বা এখানে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যে কোনো সময় তোমাদের যদি যে কোনো সমস্যা হয়, সমাজ বা বাংলাদেশের বিশ্ব পরিচয় সম্পর্কিত বা অন্যান্য সাবজেক্টে যদি কোনো সমস্যা হয়, আমাকে একটা ফোন দিবে বা আমাকে একটা মেসেজ দিয়ে রাখবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আমার নাম্বারটা রেখে দিও তোমরা। আচ্ছা, এটা হচ্ছে আমি, আমার ছবি। ঠিক আছে, এখন আমরা শুরু করি। প্রথমত তোমাদের সবাইকে জি। আমার ক্লাসে ওয়েলকাম। আজকে আমরা বাংলাদেশের বিশ্ব পরিচয় পড়বো। এটা হচ্ছে আমার ছবি। আমি একটু আবার একটু দুষ্টামি করি, তো তাই এই জন্য আমার ছবিটা এখানে দিয়ে রেখেছি, যেহেতু তোমাদের ওয়েলকাম করার বিষয় আছে একটা। তো ক্লাস 6 এর বাংলাদেশের বিশ্ব পরিচয় আমরা শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, দেখো, দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস। তোমাদেরকে প্রথমে একটা জিনিস বলি। এই যে আমাদের এই যে বাংলাদেশটা আছে না, এটা কিন্তু প্রথমে বাংলাদেশ ছিল না, এটা কিন্তু ইন্ডিয়ার অন্তর্ভুক্ত ছিল। এবং হাজার হাজার বছর আগে এই ইন্ডিয়া নামে কোনো দেশ ছিল না। আসলে সমস্যা ছিল কি, সবকিছুই এক ধরনের ছিল, পরে আস্তে আস্তে ইন্ডিয়ার নামকরণ হয়। দেন আস্তে আস্তে আমাদের যে একটা যুদ্ধ হয় অনেক বড় ধরনের 1757 সালে। এরপরে আবার পাকিস্তানিদের দ্বারা আমরা শোষিত হই। এরপরে এসে আমরা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করি। মেইনলি এই যে ইতিহাসগুলো আছে, এছাড়াও এর আগের ইতিহাস, যেমন 1757 সালে যুদ্ধের আগে কি কি হয়েছিল, কোন রাজা আমাদের এখানে কি শাসন করেছে, কে কি করেছিল, সব এখানে তোমরা পেয়ে যাবে। যদিও অত বড় করে দেওয়া নেই, বাট যে ইনফরমেশন দেওয়া আছে এটাই ইনাফ তোমাদের জন্য। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, এই অধ্যায়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমাদের যে এমসিকিউ আসবে না পরীক্ষায়, সেই এমসিকিউর মধ্যে মোস্ট অফ দ্য এমসিকিউ কিন্তু এই অধ্যায় থেকে হতে পারে, কারণ এই অধ্যায় হচ্ছে অনেক ইনফরমেশন আছে। আমরা সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বো, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস। 1971 সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হলেও বাংলার ইতিহাস অনেক প্রাচীন। আচ্ছা, রাষ্ট্র মানে কি তোমরা বুঝো? রাষ্ট্র মানে হচ্ছে একটা দেশ, বুঝেছো? রাষ্ট্র বলি আমরা সেটাকে, একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ সেটাকে রাষ্ট্র বলি। আর স্বাধীন মানে যে কোনো অন্য দেশের অধীনে নয়, মানে যে নিজের ক্ষমতা, নিজের ডিসিশন যে নিজে নিতে পারে, তাকে আমরা স্বাধীন বলি। আচ্ছা, দেখো কি লিখেছে। প্রাচীন যুগ থেকে হিসেব করলে মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত, পাল ও সেন শাসনের ধারাবাহিকতায় এসেছিল মধ্যযুগ। বখতিয়ার খলজির নদিয়া জয়ের পর বাংলায় প্রতিষ্ঠিত হয় মুসলিম শাসন। এর মানে কি দেখো, আমাদের এই বাংলাদেশটা এখন মুসলিম প্রধান দেশ না, কিন্তু আগে কিন্তু ঠিক আমরা যদি প্রাচীন যুগের হিসাব করি, তাহলে আগে কিন্তু এটা মুসলিম প্রধান দেশ ছিল না। আগে এখানে মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত, পাল ও সেন শাসনের ধারাবাহিকতা ছিল। মানে ওরা আমাদের এখানে শাসন করেছে, প্রথমে করেছে মৌর্য, এরপর শুঙ্গ, এরপর কুষাণ, এরপর গুপ্ত। এগুলো হচ্ছে এক একটা রাজবংশের নাম, বুঝেছো? ঠিক তেমনি করেই আমাদের এখানে মুসলমানদের শাসনটা কখন হয়, যখন বখতিয়ার আছে না, বখতিয়ার খলজি, উনি আমাদের এখানে যখন নদিয়া নামে একটা এলাকা আছে সেটা জয় করে, এরপর আস্তে আস্তে উনি অনেক অংশ জয় করে ফেলে। এরপর থেকে আমাদের এখানে মুসলিম শাসন শুরু হয়। ইলিয়াস শাহী ও হোসেন শাহী বংশ বাংলায় গড়ে তোলে শক্তিশালী শাসন কাঠামো। এরপর পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের পর বাংলা ও ভারতবর্ষ চলে গিয়েছিল ইংরেজদের অধীনে। তোমরা তো জানো যে আমাদের একটা নবাব ছিল, সেটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। তিনি ছিল বাংলার শেষ এবং স্বাধীন নবাব। এরপরে বাংলাদেশ যখন হেরে গেল, মানে আমাদের যখন ভারতবর্ষ আর বাংলাদেশ একসাথে ছিল, বাংলার দুই বাংলা যখন একসাথে ছিল, কলকাতা আর এই বাংলাদেশ, তখন সিরাজউদ্দৌলার অধীনে ছিল। সিরাজউদ্দৌলা যখন ইংরেজদের কাছে হেরে গেল যুদ্ধের মধ্যে, তখনই বাংলাদেশে ইংরেজদের হাতে চলে গিয়েছিল। আচ্ছা, দেখো কি লিখেছে। তাদের হাত থেকে মুক্তির পর বর্তমান বাংলাদেশের নাম হয়েছিল পূর্ব পাকিস্তান। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর 1971 সালে মহান মুক্তিযুদ্ধ জয়লাভের মাধ্যমে দিয়ে আমরা পেয়েছি আমাদের এই বাংলাদেশ। আচ্ছা, এই পাঠ শেষে আমরা এগুলো জানতে পারবো। আচ্ছা আচ্ছা, এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমরা এই যে এটা আছে না, এই পাঠ শেষে যেটা আছে না, এই যে এটা, তোমরা কিন্তু মাঝে মধ্যে এটা পড়ো না। এটা আসলে পড়তে হবে, কেন জানো? কারণ এখানে হচ্ছে একটা বিষয় আছে। সেই বিষয়টা হচ্ছে যে এটার যে পাঠ শেষে যেগুলো আমরা পড়তে পারবো, এগুলো হচ্ছে আমাদের সৃজনশীল, যে আমরা গ আর ঘ প্রশ্ন আসছে না, সেই প্রশ্নের মধ্যে অনেক ইম্পর্টেন্ট টপিক এখান থেকে আসে, বুঝছো? মানে মাঝে মধ্যে তুমি যদি খেয়াল করো একটু দেখবে যে এখান থেকেই অনেক ইম্পর্টেন্ট টপিক তোমরা পাবে সৃজনশীলে। আচ্ছা,
আমরা তাহলে একটু নেক্সটে যাই। পার্ট 1, 2 ও 3, বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস। মানব বসতি মানে হচ্ছে মানুষের যে বসবাস করার যে সময়টা, সেটা হচ্ছে মানব বসতি। তো আমরা এখন শুরু করি পার্ট 1, 2 ও 3 থেকে। আচ্ছা, দেখো কি লিখেছে। প্রাচীনকাল থেকেই বাংলাদেশের এই ভূখণ্ডে মানব বসতির অস্তিত্ব ছিল। সম্প্রতি আবিষ্কৃত প্রত্ননিদর্শন থেকে প্রমাণ হয়েছে এই ভূমির প্রাচীনতা। আচ্ছা, প্রত্ননিদর্শন মানে কি জানো? আগেকার দিনের যে জিনিসগুলো আছে, যেগুলো আমরা এখন উদ্ঘাটন করছি, সেগুলো হচ্ছে প্রত্ননিদর্শন। উদাহরণস্বরূপ বলি, ধরো মাটির ভিতর থেকে বা কোনো জায়গা থেকে এটা পুরাতন আমলের একটা কয়েন বা একটা পয়সা পাওয়া গেল, সেটা কিন্তু প্রত্ননিদর্শন হবে। আবার সোমপুর, পাহাড়পুর, এগুলার মাধ্যমে, এগুলার মাটির নিচ থেকে যে বড় বড় রাজপ্রাসাদ বের হইছে, বড় বড় জায়গা জমি বের হইছে, সেগুলো কিন্তু প্রত্ননিদর্শন। মাঝে মধ্যে তোমরা খবরে দেখতে পাবে যে এরকম এরকম এলাকা থেকে হঠাৎ করে পুরাতন অনেক জিনিস বের হয়, এগুলোকে আমরা প্রত্ননিদর্শন বলি। প্রত্ন মানে হচ্ছে পুরানো, আর নিদর্শন মানে হচ্ছে সেখানকার আলামত বা সেখানকার কিছু একটা জিনিস আর কি। তো দেখো কি লিখেছে। সম্প্রতি আবিষ্কৃত মানে, সম্প্রতি মানে এখন যে আবিষ্কৃত হয়েছে, যে প্রত্ননিদর্শন থেকে প্রমাণ হয়েছে এই ভূমির প্রাচীনতা, মানে এই যে আমাদের এই বাংলাদেশের যে ভূমিটা, সেটা যে কত আগের, এগুলা প্রমাণ হয়েছে কিভাবে? এই যে প্রত্ননিদর্শনের মাধ্যমে। যেমন দেখো, উদাহরণ দিয়েছে কি, চট্টগ্রামের রাঙামাটি, সীতাকুণ্ড, কুমিল্লার লালমাই, হবিগঞ্জের চুনার ঘাট, নরসিংদীর ওয়ারী বটেশ্বরে পাওয়া গেছে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার। প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার মানে হচ্ছে মানে অনেক আগের যুগের হাতিয়ার। হাতিয়ার বলতে কি বোঝায় জানো? হাতিয়ার বলতে বোঝায় হচ্ছে অস্ত্র হতে পারে, এরপর তোমার বিভিন্ন ধরনের যে আগেকার দিনে যারা শিকার করতো, যেগুলো দিয়ে বর্ষা, দেন তীর, ধনুক, এগুলাও। আচ্ছা, দেখো কি লিখেছে। এর মধ্যে রয়েছে পাথর ও ফসিল, কাঠের হাতুড় কুঠারি, বাটালি, তীরের ফলক প্রভৃতি। দেখেছো কত কিছু আছে। এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে যে আগেকার দিনে যে প্রত্ন নিদর্শন আছে, সেগুলোর উদাহরণ দাও, বা সেগুলোর উদাহরণ কোনগুলো। এই দেখো, পাথর ও ফসিল, কাঠের হাত কুঠার, বাটালি, তীরের ফলক প্রভৃতি। এই সময় মানুষ বনে বাদরে ঘুরে যাযাবরের মতো জীবন যাপন করেছে। এই সময় তো আসলে মানুষ সভ্য ছিল না, তাই মানুষ বনে বাদরে ঘুরেছে এবং সেখানেই বসবাস করেছে, কোন রকম ভাবে জীবিকা নির্বাহ করেছে। তারা শিকার করে জীবিকা নির্বাহ করত, এরপর অন্যান্য ভাবে ফসল করে, চাষ করে জীবিকা নির্বাহ করতো, মানে খাবার দাবারের সংস্থান করতো আর কি। আচ্ছা, দেখো, এরপর বগুড়ার মহাস্থানগড় এবং নরসিংদীর ওয়ারী বটেশ্বর গড়ে উঠেছিল সমৃদ্ধ মানব বসতি। মানে এই যে দুটা জায়গা আছে না, মহাস্থানগড় এবং নরসিংদীর ওয়ারী বটেশ্বর, এখানে গড়ে উঠেছিল সমৃদ্ধ মানব বসতি। সমৃদ্ধ মানব বসতি মানে এখানে আস্তে আস্তে মানুষের যে থাকা খাওয়া বা সেটা ইমপ্রুভ হয়েছিল। যদি উদাহরণ দেই, ধরো আমাদের এখানে 3টা এলাকা আছে, মিরপুর 10, মিরপুর 11, মিরপুর 12। তো এই 3টে এলাকার মধ্যে মিরপুর 12তে মানুষ বেশি থাকা শুরু করেছে হঠাৎ করে। ঠিক তেমনি করেই মহাস্থানগড় ও নরসিংদীর ওয়ারী বটেশ্বর আছে না, এখানে মানুষ হঠাৎ করেই বেশি থাকা শুরু করেছে। এই জন্য এখানে লেখা কি, সমৃদ্ধ মানব বসতি। আচ্ছা, মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম পুণ্ড্রনগর, বা যা খ্রিস্টপূর্ব 4র্থ শতকে গড়ে উঠেছিল। দেখেছো, সব থেকে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন পেয়েছি আমরা। এটা কিন্তু তোমাদের এমসিকিউ তে আসতে পারে, এবং 1 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেটাতেও আসতে পারে। মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম পুণ্ড্রনগর, যা খ্রিস্টপূর্ব 4র্থ শতকে গড়ে উঠেছিল। এটা কিন্তু তোমাদের বই আন্ডারলাইন করে রাখবে। দেখো এরপরে কি লিখেছে। ওদিকে ওয়ারী বটেশ্বর থেকেও পাওয়া গিয়েছে গুরুত্বপূর্ণ মানব বসতির চিহ্ন। সব সমসাময়িক কালে ভারত উপমহাদেশের 16টি মহাজন পদের নাম জানা যায়। দেখেছো, 16টি মহাজন পদের নাম জানা যায়। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে কয়টি উপমহাদেশের কয়টি মহাজন পদের নাম জানা যায়? 16টি। এটা তোমরা দাগিয়ে রাখবে তোমাদের বইয়ে। আচ্ছা, এখানেও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ওদিকে ওয়ারী বটেশ্বর থেকেও পাওয়া গেছে গুরুত্বপূর্ণ মানব বসতির চিহ্ন। তাহলে মানব বসতির চিহ্ন পাওয়া গেছে কোন কোন জায়গা থেকে বলো তো? একটা একটা হচ্ছে ওয়ারী বটেশ্বর, একটা হচ্ছে মহাস্থানগড়, আর একটা হচ্ছে নরসিংদীর ওয়ারী বটেশ্বর। দেখেছো? আচ্ছা, আমরা এরপরে যাই। উপমহাদেশের বিভিন্ন জনপদের মৌর্য যুগ পূর্ব রাজনৈতিক ইতিহাস জানা যায়। তবে বর্তমান বাংলাদেশ অংশের ইতিহাস প্রথম প্রাথমিক নিদর্শন হিসেবে প্রাপ্ত শিলালিপিটি মৌর্য যুগের বলে মনে করা হয়। তাহলে দেখো কি লিখেছে। উপমহাদেশের বিভিন্ন জনপদ, জনপদ মানে মানুষজনের যে অবস্থান সেটা বোঝাচ্ছে। মৌর্য যুগ পূর্ব রাজনৈতিক ইতিহাস জানা যায়। মৌর্য যুগ মানে হচ্ছে একটা যুগ ছিল যখন মৌর্যরা এখানে শাসন করতো বা মৌর্যরা এখানে থাকতো। সেই যুগেরও আগে, পূর্ব পূর্ব মানে সেই যুগেরও আগে রাজনৈতিক ইতিহাস জানা যায়। কিন্তু বর্তমান বাংলাদেশে অংশের ইতিহাসের প্রাথমিক নিদর্শন হিসেবে শিলালিপিটি মৌর্য যুগের বলে মনে হয়। একটা শিলালিপি পাওয়া গেছে, যেটা মনে হচ্ছে, যারা আমাদের রিসার্চার আছে, যারা সায়েন্টিস্ট আছে, তারা মনে করছে সেটা হচ্ছে মৌর্য যুগের। মানে কত আগে চিন্তা করো, আমাদের দেশটা তাহলে কত আগের থেকে আছে।
অনেকের মতে লিপিটি সম্রাট অশোকের জারিকৃত। দেখেছো, অনেকের মতে কি লিপিটি কার জারিকৃত? সম্রাট অশোকের। এখানেও কিন্তু একটা এমসিকিউ পেয়ে গিয়েছি আমরা। তাহলে দেখো আমরা মাত্র এই প্যারা থেকে পেলাম দুটো তিনটে এমসিকিউ। এখান থেকে আবার পেলাম এই যে শিলালিপিটি কোন যুগের? মৌর্য যুগের, আরেকটা এমসিকিউ পেলাম। আবার দেখো কি লিখেছে যে অনেকের মতে লিপিটি কার? সম্রাট অশোকের। এখানেও আবার একটা এমসিকিউ পেয়ে গেলাম। এই শিলালিপির বিবরণ থেকে অনুমান করা হয় মৌর্য সম্রাট অশোক পুণ্ড্রনগর শাসন করেছে। তাহলে এই শিলালিপির বিবরণ থেকে কি অনুমান করা হয়? মৌর্য সম্রাট অশোক কি শাসন করেছে? পুণ্ড্রনগর। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পুণ্ড্রনগর কোথায়, কোন জায়গায় রাজধানী? দেখো কোন জায়গার নগর? মহাস্থানগড়ের অবস্থিত প্রাচীন নগর। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর ধারাবাহিকভাবে বিভিন্ন রাজবংশ বাংলাদেশে বর্তমান ভূখণ্ড শাসন করেছে। তার মানে এখানে মেনলি বোঝাচ্ছে যে আগেকার দিনের যে যুগগুলো ছিল, মানে যে যারা আমাদের এখানে শাসন শাসন করেছে, যে জনপদ গুলো, মৌর্য, গুপ্ত, এরপর আরো রাজবংশ, যেমন পাল রাজবংশ, শশাঙ্ক, এরা যেমন আমাদের এখানে শাসন করেছে, ঠিক এই বিষয়ে তার শর্ট সামারি তোমাকে এইটুক প্যারার মধ্যে লিখে দিয়েছে আর কি। এখন আমরা একটু বিস্তারিত পড়বো। হ্যাঁ, দেখো কি লিখেছে, গুপ্ত যুগ। আচ্ছা, তোমাদের এই পেজ পড়ার পরে কিন্তু আমাদের আবার এমসিকিউ কুইজ হবে একটা, তাই তোমরা কিন্তু মনোযোগ দিয়ে পড়ো, আমি কিন্তু তোমাদেরকে ধরবো, ঠিক আছে? আচ্ছা দেখো, গুপ্ত যুগ। আমাদের দেশের বিস্তারিত ইতিহাস জানা গিয়েছে গুপ্ত যুগ থেকে। তারা ভারত উপমহাদেশের উত্তর অঞ্চলের শাসক ছিল। বাংলাদেশের উত্তরাংশে পুণ্যবর্ধন ভুক্তি নামে একটি প্রদেশ গুপ্তদের শাসনাভুক্ত ছিল। তাহলে বাংলাদেশের উত্তরাংশে পুণ্যবর্ধন ভুক্তি নামে একটি প্রদেশ কাদের শাসনাভুক্ত ছিল? গুপ্তদের। গুপ্তরা হচ্ছে এক ধরনের জাতি বা এক ধরনের বংশীয় নাম, বুঝেছো? আচ্ছা, আমাদের মনে রাখতে হবে আজকের বাংলাদেশ প্রাচীনকালে একক কোনো দেশ ছিল না। এই যে দেখেছো, আমি বলেছিলাম না, বাংলাদেশ কিন্তু একক কোনো দেশ ছিল না। আজকে যেমন আমরা স্বাধীন একটা রাষ্ট্র না, আগে কিন্তু বাংলাদেশ, এরপর ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এগুলো সব মিলিয়ে দেশ ছিল, মায়ানমার, এগুলো সব মিলে ছিল। এই জন্য বাংলাদেশের তখন বিভিন্ন অঞ্চল পুন্ড্রবর্ধন, বঙ্গ, সমতট, গৌড়, বরেন্দ্র, হরিকেল প্রভৃতি জনপদ নামে পরিচিত ছিল। বুঝেছো? দেখো কি লিখেছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল কি নামে পরিচিত ছিল? পুন্ড্রবর্ধন, বঙ্গ, সমতট, গৌড়, বরেন্দ্র, হরিকেল প্রভৃতি জনপদ নামে পরিচিত ছিল। এগুলো হচ্ছে জনপদ। এখন তুমি যদি না বুঝতে পারো যে জনপদটা আসলে কি, জনপদটা মানে হচ্ছে, দেখো আমি যখন যেমন ঢাকায় থাকি, তো এই জন্য আমাকে অনেকে বলতে পারে, যেমন যারা ঢাকা থাকে বা যারা ঢাকা থেকে বিলং করে তাদেরকে আমরা কি বলি? ঢাকাইয়া বলি না? ঠিক তেমনি করে বাংলাদেশের অঞ্চলগুলোকে ভাগ করা হয়। ভাগ করার মাধ্যমে কিছু জায়গার নাম থাকে সমতট, যেগুলো এখন খুব সম্ভবত সিলেটের ওই জায়গাটা সমতট। তো ঠিক তেমনি এই যে তখন এই জায়গাগুলোর নাম ছিল সমতট, গৌড়, বরেন্দ্র, তখন এদের যে মানুষজন ছিল তাদেরকে এই নামে ডাকা হতো, বুঝেছো? বা এই নামে সংবর্ধন করা হতো। যেমন আমি যেমন ঢাকায় থাকি, এই জন্য আমাকে অনেকে ঢাকাইয়া বলে। আবার অনেকে থাকে বাইরে, বরিশালে থাকে, অনেকে নোয়াখালী থাকে, এরকম আর কি, বুঝেছো? আচ্ছা, শশাঙ্ক। শশাঙ্ক হচ্ছে গুপ্ত শাসন পতনের পর কয়েকজন রাজার নাম পাওয়া যায়। মানে গুপ্তদের যখন শাসন শেষ হয়ে যায় বাংলাদেশে, যখন গুপ্তরা অন্য রাজার কাছে হেরে যায়, তখন অনেকজন রাজার নাম পাওয়া যায়। পরবর্তী গুপ্ত নামে পরিচিত এই সময়কাল তিনজন বিখ্যাত রাজা ছিলেন, গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচার দেব। তাহলে কয়জন রাজা ছিল? আমরা পেলাম তিনজন বিখ্যাত রাজা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে কিন্তু, বুঝেছো? গোপচন্দ্র, ধর্মাদিত্য, সমাচার দেব। তারপর সপ্তম শতকে শশাঙ্ক নামে একজন প্রতাপশালী শাসকের পরিচয় হয়। কত শতকের পরিচয় হয়? সপ্তম শতকে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা দাগিয়ে রাখবে বইয়ে। আমি যেগুলো দাগাচ্ছি না, তোমরা কিন্তু বইয়ে দাগিয়ে রাখবে, বুঝেছো? একজন প্রতাপশালী শাসকের পরিচয় হয়। প্রতাপশালী মানে কি জানো? প্রতাপশালী মানে হচ্ছে যার অনেক, মনে করো, পাওয়ার আছে। মনে করো আমরা ওই যে দেখবে এলাকায় মাঝে মধ্যে কিছু কিছু ছেলে মেয়ে থাকে না, বা কিছু কিছু নেতা নেতা থাকে না, যে মনে করো যে কিছু হলেই একবারে পাওয়ার দেখায়, এই করে দিব, ওই করে দিব, হ্যান ত্যান। তো তেমনি করেই শশাঙ্ক ছিল সপ্তম শতকের সেরকম প্রতাপশালী রাজা, যার মধ্যে অনেক ক্ষমতা ছিল, যে যে কোনো সময় অনেক পাওয়ার খাটাইতে পারতো। দেখো কি লিখেছে, তিনি গৌড়ের শাসক ছিলেন। গৌড়ের একটা জায়গার নাম বলেছিলাম না, জনপদ, ওই গৌড়ের শাসক ছিলেন। তার উপাধি ছিল গৌড়েশ্বর। তার উপাধি কি ছিল? গৌড়েশ্বর। দেখো আমরা কতগুলো এমসিকিউ পেয়ে গেলাম। প্রথমটা পেলাম হচ্ছে তিনজন বিখ্যাত রাজা, গোপচন্দ্র, ধর্মাদিত্য, সমাচার দেব। এরপর দ্বিতীয়ত এমসিকিউ কি পেলাম? সপ্তম শতকে শশাঙ্ক নামে একজন প্রতাপশালী শাসকের পরিচয় পাওয়া যায়। কত শতকে? সপ্তম শতকে। এরপর দেখো আরেকটা এমসিকিউ পাই, তিনি কিসের কোথায় শাসক ছিল? গৌড়ের শাসক ছিল। তার উপাধি কি ছিল? গৌড়ের শাসক, গৌড়েশ্বর। তার মানে আমরা চারটে এমসিকিউ পেয়ে গেলাম এখানে। দেখি আরেক লাইনে আছে নাকি এমসিকিউ। তার মৃত্যুর পর প্রায় 100 বছর প্রাচীন বাংলায় কোনো স্থায়ী শাসক ছিল না। দেখো, তাহলে কার মৃত্যুর পর বাংলায় কোনো স্থায়ী শাসক ছিল না? শশাঙ্কের মৃত্যুর পর। এটা কিন্তু অনেক জায়গায় এমসিকিউ তে আসে, তোমরা হয়তো বা এমসিকিউ তে ফেস করতে পারো এই প্রশ্নটা।
বিশৃঙ্খল অবস্থায় বাংলার ছোট ছোট রাজ্যগুলো নিজেদের মধ্যে কলহ ও যুদ্ধে জড়িয়ে পড়েছিল। যেহেতু কোনো সেন্ট্রালি কোনো লিডার ছিল না, সেহেতু বাংলার যে ছোট ছোট রাজ্যগুলো আছে মানে এলাকাগুলো আছে যেখানে ছোট ছোট রাজ্য গড়ে উঠেছিল, সেগুলো কলহ ও যুদ্ধে জড়িয়ে পড়েছিল। একটা উদাহরণ দেই আমি। ধরো এই যে আমাদের 5ই আগস্ট যে একটা আন্দোলন হলো, আন্দোলন হওয়ার পর শেখ হাসিনা সরকার যখন চলে গেল, তখন দেখবে অনেক এলাকায় কিছুদিন পর পরই মারামারি, পর হচ্ছে ডাকাতি, এরপর দেখেছো নাকি তোমরা আমি ঠিক জানি না, বাট অনেক সময় মনে করো যে আন্দোলন, নতুন নতুন আন্দোলন শুরু হয়েছিল। এরপর অনেক জায়গায় মনে করো যে ডাকাতি শুরু হয়েছিল। এগুলা শুরু হয়েছিল না কারণ কেন? কারণ কোনো সেন্ট্রালি কোনো লিডার ছিল না। যখন সেন্ট্রালি কোনো লিডার থাকে না, তখন আইন উঠে যায়, বুঝেছো? এই জন্য তখন বিশৃঙ্খল অবস্থা দেখা দেয়। ঠিক তেমনি শশাঙ্ক যখন মারা যায়, তখন 100 বছর বাংলায় কোনো সেন্ট্রালি শাসকই ছিল না। আচ্ছা, আমরা পাল রাজবংশে আসি এখন। পাল রাজবংশ বাংলায় দীর্ঘদিন শাসন করে। পাল রাজবংশ বাংলায় কদিন শাসন করে? দীর্ঘদিন। এই বংশের প্রতিষ্ঠা ছিলেন গোপাল। এই যে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা যে এখন তুমি কি তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমরা যে ভার্সিটিতে পড়ি না, আমাদের যখন কলেজ থেকে ভার্সিটিতে উঠতে হয়, একটা অ্যাডমিশন পরীক্ষা দিতে হয়, ওই সময় সেই প্রশ্নটা আসে যে পাল বংশের রাজার নাম কি বা প্রতিষ্ঠাতার নাম কি? গোপাল। এটা মনে রাখবে। এই যে আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে এখানে, তিনি মাৎসন্যায় তথা মাছের রাজত্বের মতো অরাজকতা দূর করে গৌড়ের সিংহাসনে বসেছিলেন। আচ্ছা, এর মানে কি জানো? আমি তোমাকে এর মানে বুঝাই দিচ্ছি যে মাৎসন্যায় মানে কি। এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু আসতে পারে, এটা এখন মনোযোগ দিয়ে শুনবে তোমরা, ঠিক আছে? দেখো, মাৎসন্যায় মানে হচ্ছে যে ধরো যে আহ তোমার একটা মানে একটা চেইন অফ কমান্ড সব জায়গায় পরিচালিত হয়। যেমন ধরো কোনো সেন্ট্রাল লিডার যদি না থাকে, তখন যেমন অনেক এক একটা জায়গায় এক একটা কলহ হয়, মারামারি হয়, আন্দোলন হয়, এই হয় ওই হয়। এগুলো হচ্ছে একটা কলহ, মানে একটা বিশৃঙ্খল একটা অবস্থা হয়। ঠিক তেমনি করে যখন নদীতে বড় মাছের সংখ্যা কমে যায় বা ছোট মাছের সংখ্যা কমে যায়, বা যখন দেখো যদি তখন মনে করো ছোট মাছগুলো আছে না, মানে বড় মাছগুলো করে কি তখন ছোট মাছদের খেয়ে ফেলে, বুঝেছো? এমনি চলতেই থাকে। ঠিক তেমনি যখন এরকম পরিস্থিতি হয় দেশের মধ্যে, তখন যারা মনে করো ধনীরা আছে, ধনীরা গরিবদের শোষণ করে, বুঝেছো? কারণ কোনো লিডারশিপ নাই সেন্ট্রালি, কোনো আইন নাই, এই জন্য শোষণ করতেই থাকে। ঠিক তেমনি বড় মাছটা যেমন ছোট মাছকে খায়, ঠিক তেমনি ধনীরাও গরিবদের ওভাবে চুষে চুষে খায়, মানে তাদেরকে শোষণ করে, অনেক নির্যাতন করে। ঠিক এটাকেই মাৎসন্যায় বলে। যখন রাজা শশাঙ্ক মারা গিয়েছিল, তখন এই মাৎসন্যটা দেখা দিয়েছিল। এবং পাল রাজবংশ যখন শুরু হয়, তখন গোপাল যখন এই পাল রাজবংশ প্রতিষ্ঠাতা করে, তখন এই মাৎসন্যয়টা তিনি দূর করে সিংহাসনে বসেছিলেন। এছাড়াও আরেকটা প্রবলেম হয়েছিল, এটা প্রচলিত আছে, এখানে হয়তো বা তোমরা পাবা না। এরকমটা শোনা যাচ্ছিল যে শশাঙ্কের পরে, মানে শশাঙ্কের মৃত্যুর পর যেই ওই সিংহাসনে বসতো, সে 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে মারা যেত। এরকম একটা ঘটনা প্রচলিত আছে। এর কারণ থেকে আমি জানি না, কিন্তু প্রচলিত আছে আর কি এই ঘটনাটা। তখন গোপাল মনে করো মানে এরকম অনেক মারা গেছে, অনেক রাজা মারা গেছে যারা শশাঙ্কের পরে সিংহাসনে বসতে চেয়েছিল। কিন্তু গোপাল পরবর্তীতে এই জন্য মনে করো যে অনেক রাজা এর পরবর্তীতে মানে সাহসী নেয় নাই ওখানে বসার। কিন্তু গোপাল সাহস দেখিয়ে ওই সিংহাসনে বসেছিল এবং রাজত্ব করেছিল। এর মাধ্যমে সে মাৎসন্যায় যুগ, অর্থাৎ এটা দূর করেছিল। এখানে দেখো লেখা আছে, মাছের রাজত্বের মতো অরাজকতা দূর করে গৌড়ের সিংহাসনে বসেছিলেন। গোপালের পর ধর্মপাল। গোপালের পর কে? ধর্মপাল। এটাও অনেক ইম্পর্টেন্ট। দেবপাল, রামপাল, মহিপাল ছিলেন এই বংশের বিখ্যাত শাসক। পাল বংশ প্রায় 400 বছর বাংলা শাসন করে। কয় বছর বাংলা শাসন করে? 400 বছর। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তাদের সময়কালে রাজনীতি, অর্থনীতি, স্থাপত্য, চিত্রশিল্প, শিল্পকলা সমৃদ্ধ হয়েছিল বাংলা। মানে বাংলার যে এখন যে রাজনীতি, অর্থনীতি, স্থাপত্য বা চিত্রশিল্প দেখছি না আমরা, শিল্পকলা দেখছি না, এগুলো কিন্তু যে বীজ বপন হয়েছিল সেটা কিন্তু তখনই হয়েছিল। মানে তখন থেকে এই বিষয়ে আমাদের বাঙালিরা তাদের ইমপ্রুভমেন্ট অর্জন করেছিল। দেখো কি লিখেছে, নওগাঁ জেলার বিখ্যাত পাহাড়পুর মহাবিহার পাল যুগের নিদর্শন। নওগাঁ জেলায় তোমাদের কারো বাড়ি আছে নাকি? নওগাঁ জেলার মধ্যে কিন্তু পাহাড়পুর মহাবিহার পাল যুগের নিদর্শন, এটা মনে রাখবে কিন্তু, এটা কিন্তু এখন এমসিকিউ তে আসে। আচ্ছা, তাহলে এখন আমরা প্রশ্ন উত্তরে যাব। তোমাদের কি কোনো সমস্যা আছে এই পেজের মধ্যে থেকে? তাহলে বলতে পারো কোনো কিছু না বুঝতে পারলে। আর কোনো সমস্যা আছে? নো। জি না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কোশ্চেন অ্যান্সারে চলে যাই, একটু দেখবো। আচ্ছা, আমার কোশ্চেন অ্যান্সার নেওয়ার একটু স্টাইলটা একটু আলাদা। আমি হচ্ছে সবুজ কালার যেগুলো দেখছো ওগুলো হচ্ছে ইজি কোয়েশ্চেন, বুঝেছো? এগুলো হচ্ছে পারলে বুঝবো যে তোমরা গুড, মানে ভালো স্টুডেন্ট। আর যদি এই যে এই বেগুনি গুলো পারো তাহলে ভাবো যে তোমরা বস স্টুডেন্ট, আর যদি লাল গুলো পারো তাহলে ভাবো তোমরা লেজেন্ড স্টুডেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করি। মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম কি? দেখি তো কেউ পারে কিনা এটা। খবর। কোনটা বলেছো বলো তো? খ নাম্বারটা।
গুড, কে বলেছে এটা, নাম কি? আমি স্যার রুকাইয়া। গুড, ভেরি গুড। তাহলে তুমি গুড স্টুডেন্টের খেতাব অর্জন করেছো। দেখি 2 নাম্বারটা কে পারে? নরসিংদী। নরসিংদী জেলা। আর কেউ পারবে না 2 নাম্বারটা? নরসিংদী স্যার। গুড, ভেরি গুড। নরসিংদী স্যার প্রথম বলেছিলাম। হ্যাঁ, এটা কে বললে, অ্যান্সারটা কে বললে এবার? স্যার আমি। তোমার নাম কি? স্যার সাইফুল। গুড, ভেরি গুড সাইফুল। আচ্ছা, তোমরা মামুন খান, এরপর মিরফাত, সোফিয়া, তোমরা কি পারবে না এটা? এটা কিন্তু অনেক ইজি। আচ্ছা দেখো, তাহলে প্রথমটার অ্যান্সার হচ্ছে পুন্ড্রনগর, 2 নাম্বারটার অ্যান্সার নরসিংদী, 3 নাম্বারটার অ্যান্সার দেখি কি। মৌর্য যুগের শিলালিপিটি কার শাসন আমলের বলে মনে করা হয়? দেখি এটা পারো কিনা তোমরা, এটা কিন্তু আমরা পড়ে এসেছি। মিরফাত বলবে কিছু? সম্রাট অশোক। ভেরি গুড, কংগ্রাচুলেশন। তাহলে তুমিও গুড স্টুডেন্টের খেতাব অর্জন করে নিয়েছো। আর মাত্র একটা আছে, এটা কে পারবে দেখি? গুড স্টুডেন্টের খেতাব কে অর্জন করে নিতে চায়? গুপ্ত যুগে বাংলাদেশের উত্তরাংশে কোন প্রদেশটি ছিল? দেখি এটা কেউ পারে কিনা। গৌরেশ্বর। গৌরসর তো অপশনে নেই। ভাইয়া 5 নাম্বারটা বলে ফেলছি। 4 নাম্বারটা পারবে না? 4 নাম্বারটা তোমাদের মধ্যে কেউ পারবে না? পুত্র বর্ধন কে বলছে এটা অ্যান্সার? প্রধান ভক্তি। স্যার আমি বলছি। তুমি কি রুকাইয়া না? হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমরা অ্যান্সার সব দেখবো একসাথে, ঠিক আছে? দেখি 5 নাম্বারটা কে পারে। 5 নাম্বারটা কিন্তু বস স্টুডেন্ট হওয়ার জন্য লড়াই। দেখি কে বস স্টুডেন্ট হতে পারে এবার। শশাঙ্কের উপাধি কি ছিল বলতো? গৌরেশ্বর। ভেরি গুড, কে বললে এটা? মিফাত? স্যার আমি সাইফুল। গৌরেশ্বর। আচ্ছা, 6 নাম্বারটা কি বলতো? গোপাল। গোপাল। ভেরি গুড, আমি বলেছিলাম না এটা অনেক ইম্পর্টেন্ট, দেখো এখানে এসেছে। ভেরি গুড, ভেরি গুড, তোমরা দেখো অনেক ভালো স্টুডেন্ট। আচ্ছা, এখানে আরো দুজন আছে, সোফিয়া আর হচ্ছে ভালো। ভালোটা কে? এই দুজন কি বলবে না কেউ অ্যান্সার? তোমরা কিন্তু বলতে পারো অ্যান্সার। গোপাল হবে 6 নাম্বার। 7 নাম্বার। সাত আচ্ছা, নাম্বার হবে 400 বছর। দেখি 7 নাম্বারটা কে পারে। পাল বংশ বাংলায় কত বছর শাসন করেছে? এটা পারলে লেজেন্ড স্টুডেন্ট হয়ে যাবে কিন্তু। 400 বছর। 400 বছর। ভেরি গুড, 800 বছর। কে কে অ্যান্সার দিলে? 400 বছর। ভেরি গুড, তোমরা কিন্তু বসেস এখন 400 লেজেন্ড বছর। স্টুডেন্ট হয়ে গেছো। এখন লাস্টের প্রশ্ন, দেখি এটা কে পারে। পাহাড়পুর মহাবিহার কোন যুগের নিদর্শন? দেখি এটা কে পারে। কোনো অপশন নেই, এটা পারবে না কেউ? পাহাড়পুর মহাবিহার কোন যুগের নিদর্শন, কেউ পারবে না? আচ্ছা ঠিক আছে, আমরা অ্যান্সারটা দেখে নিই তাহলে কি হয়। প্রথমটা হবে মধ্যযুগ। পুন্ড্রনগর। পালযুগ। পালযুগ। পাল যুগ বলেছে কে? মধ্যযুগ। স্যার আমি। দেখেছো, গুড, ভেরি গুড, তুমি তো লেজেন্ড স্টুডেন্ট হয়ে গিয়েছো। এই দেখো, পাহাড়পুর মহাবিহার পাল যুগের নিদর্শন, ভেরি গুড। আচ্ছা দেখো আমাদের অ্যান্সার দেখি। তাহলে তোমরা যে যে অ্যান্সার বলেছো সবগুলোই ঠিক আছিল। ভেরি গুড, ভেরি গুড, কংগ্রেচুলেশন। আচ্ছা, এখন আমরা নেক্সট পেজে যাই, দেখি এখানে কি লেখা আছে। দেখো কি লেখা আছে এখানে। পাল শাসকদের সময়কালে তাদের রাজত্বের বাইরে কুমিল্লা ও বিক্রমপুর অঞ্চলে খড়গ, দেব, চন্দ্র ও বর্ম রাজবংশ স্বাধীনভাবে রাজত্ব করেছিল। দেখো কি লিখেছে, পাল শাসকদের সময়কালে, মানে তারা যখন রাজত্ব করেছে তাদের বাইরেও কুমিল্লা ও বিক্রমপুর যে অঞ্চলগুলো আছে না, সেখানে এই রাজবংশগুলো স্বাধীনভাবে রাজত্ব করেছিল। সমতট অঞ্চল নামে পরিচিত এই এলাকা, এই যে এই এলাকাগুলো কুমিল্লা, বিক্রমপুর, এগুলো সব সমতট অঞ্চল নামে পরিচিত ছিল তখন। এই এলাকায় ভ্রমণ করে চীনের বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সাং, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসবে। বড় বড় পরীক্ষাতে ওই প্রশ্নটা আসে, জানো? এটা এতটা ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মনে রাখবে এটা। আর আমি যেগুলো আন্ডারলাইন করছি তোমাদের বই আন্ডারলাইন করবে। তিনি এখানে 30টির মতো বৌদ্ধ বিহার দেখতে পেয়েছিলেন। কয়টির মতো বৌদ্ধ বিহার? 30টি। দেখেছো কতগুলো বৌদ্ধ বিহার। তৎকালীন বিক্রমপুর অঞ্চলের প্রখ্যাত পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর। আচ্ছা, তাহলে বিখ্যাত পণ্ডিত কে ছিলেন বিক্রমপুর অঞ্চলের? অতীশ দীপঙ্কর। তোমরা যারা বিক্রমপুর থাকো বা কুমিল্লা থাকো তারা কিন্তু ওনাদের চিনতে পারবে। আচ্ছা, তিনি 11 শতকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিব্বতে গিয়েছিলেন। কই গিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য? তিব্বতে। তাহলে আমরা কিন্তু এই প্যারাটা থেকে অনেকগুলো বৌদ্ধ ধর্ম সম্পর্কিত ইনফরমেশন পেলাম। প্রথম ইনফরমেশন হচ্ছে 11 শতকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিব্বত গিয়েছিলেন। চীনের পরিব্রাজক এসেছিলেন হিউয়েন সাং, ওনার বানানটা মনে রাখবে নামের।
এরপর 30টির মধ্যে বৌদ্ধ বিহার দেখতে পেয়েছিলেন। বিক্রমপুর ও কুমিল্লা অঞ্চলে যে কিছু কিছু রাজবংশ ছিল স্বাধীনভাবে রাজত্ব করেছিল। সমতট অঞ্চল কোনগুলো? কুমিল্লা, বিক্রমপুর, ইম্পর্টেন্ট কিন্তু। সেন রাজবংশ ভারতের দক্ষিণাত্যের কর্ণাটক থেকে পালদের সেনাবাহিনীতে চাকরি করার জন্য বাংলায় এসেছিল সেনরা। দুর্বল পাল রাজা মদন পালকে পরাজিত করে বিজয় সেন ক্ষমতা দখল করেন। তারপর রাজা ছিলেন বল্লাল সেন ও লক্ষণ সেন। বিজয় সেন এবং বল্লাল সেন ছিলেন শৈব সম্প্রদায়ের। কোন সম্প্রদায়ের? শৈব সম্প্রদায়ের, এটা ইম্পর্টেন্ট। পরে লক্ষণ সেন হয়ে ওঠেন বৈষ্ণব সম্প্রদায়ের অনুরাগী। আচ্ছা, লক্ষণ সেনকে পরাজিত করে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া জয় করেন। এখান থেকেই মেনলি আমাদের মুসলিম যে শাসন আমল এখান থেকেই শুরু হয় আর কি, লক্ষণ সেনকে পরাজিত করার মাধ্যমে। তবে লক্ষণ সেনের পর তার দুই ছেলে বিশ্বরূপ সেন ও কেশব সেন বিক্রমপুর থেকে কিছুদিন এই এলাকা শাসন করেছিলেন, কিন্তু সেটা বেশি দিন ছিল না এবং সে শাসনটাও খুব একটা ইম্প্যাক্টফুল ছিল না। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট যে ভারতের দক্ষিণাত্যের কর্ণাটক থেকে পালদের সেনাবাহিনীতে চাকরি করার জন্য বাংলায় এসেছিল সেনরা, এটা মনে রাখবে। আচ্ছা, দুর্বল পাল রাজা কোনটা? মদন পাল। দুর্বল পাল রাজাকে মদন পাল, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রাচীন বাংলাদেশের আর্থসামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের প্রবৃত্তি সম্পর্কে খুব বেশি জানা যায় না। সীমিত সাহিত্য ও প্রত্নতাত্ত্বিক সূত্র থেকে কিছু তথ্য পাওয়া যায় মাত্র। আমরা পরবর্তী পাঠগুলোতে প্রাচীন বাংলাদেশের আর্থসামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে জানবো। প্রাচীন বাংলার সমাজ, অর্থনীতি ও ধর্ম। কৃষি। প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর, কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা তোমাদের মাঝে মধ্যে ঘ নাম্বার প্রশ্নটা এটা আসতে পারে, এই প্রশ্নটা বুঝছো, এটা একটু ইম্পর্টেন্ট দিয়ে পড়বে। ধান ছিল প্রধান ফসল। আসসালামু প্রচুর আলাইকুম আখরোট। স্যার, একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ বলো। স্যার, এই মোবাইল স্ক্রিনে লেখাগুলো একটু বেশি ছোট দেখা যায়, আর একটু জুম করলে ভালো হয়। একটু জুম করবো? আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। জি স্যার, জি। আচ্ছা ঠিক আছে, দেখো, কৃষি। প্রাচীন যুগে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। ধান ছিল প্রধান ফসল। প্রচুর আখও উৎপাদন হতো। আখ থেকে উৎপাদন করা হতো গুঁড়ো চিনি। এই গুঁড়ো চিনি বিদেশে রপ্তানি করার কথা জানা গিয়েছে। তুলা, সরিষা, পান চাষের জন্য পরিচিত ছিল বাংলার। তখন নারিকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যায়। এটা কিন্তু এমসিকিউর জন্য কম ইম্পর্টেন্ট, কিন্তু কিসের জন্য বেশি ইম্পর্টেন্ট? সিকিউর জন্য। কিন্তু এমসিকিউ আসতে পারে যে প্রথম লাইনটা থেকে এবং সেকেন্ড লাইনটা থেকে আসতে পারে। ধান প্রধান ফসল কি ছিল প্রাচীন যুগে? দেখো, কুটির শিল্প। কুটির শিল্প প্রাচীন যুগ থেকে বাংলার তাঁতিরা মিহিসুতি, মিহিসুতি মানে যে সুতিটা একবারে সফট, ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিলেন। আমাদের মসলিন কাপড় ছিল পৃথিবীতে বিখ্যাত, যা রপ্তানি হতো। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মসলিন, মসলিন সম্পর্কে তো একটা প্রশ্ন আসবেই, তুমি যে পরীক্ষায় দাও না কেন, ফাইনাল হোক আর সিটি পরীক্ষা হোক, যে পরীক্ষায় হোক। এখন উন্নত মানের মৃৎপাত্র, ধাতব পাত্র ও অলংকারও নির্মাণ করা হতো। প্রাচীন বাংলার পোড়ামাটি, ধাতু ও পাথরের ভাস্কর্য ও মূর্তি ছিল প্রশংসনীয়। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁতিও তৈরি করা হতো তখন। কুটির শিল্প থেকেও কিন্তু অনুধাবন প্রশ্ন আসে, এটা ইম্পর্টেন্ট। ব্যবসা বাণিজ্য। কৃষির অতিরিক্ত ফসল এবং শিল্প ক্ষেত্রে উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্যের বিকাশ লাভ করে। নদীর তীরগুলো গড়ে উঠেছিল হাট, বাজার ও গঞ্জ। ব্যবসা বাণিজ্য নদী পথেই হতো বেশি। এটা অনেক ইম্পর্টেন্ট। নদী পথে কেন হতো বেশি জানো? কারণ আমাদের বাংলাদেশের সাথেই বঙ্গোপসাগর আছে। বাংলাদেশ এজন্য খুব সহজেই নদী পথে ব্যবসা করতে পারতো, যেটা অনেক দেশই করতে পারে না। ওয়ারী, বটেশ্বর, পুণ্ড্রনগর তথা মহেস্থানগড় ছিল সমৃদ্ধ নদী বন্দর। এই যে আমরা পড়েছি না, ওয়ারী, বটেশ্বর, পুণ্ড্রনগর, এগুলো ছিল কি? সমৃদ্ধ নদী বন্দর। ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চলে প্রেরণ করা হতো তৎকালীন বাংলার পণ্য। ধর্ম মত সম্প্রদায়। অনুমান করা হয় পাথর যুগে, পাথর যুগে মানে জানো কি, আমরা বলি না ইংলিশে স্টোন এজ, এটাকে মানে হচ্ছে পাথর যুগ, মানে অনেক আগের যুগ, মানে অনেক আগের যুগ, যখন মানুষ পাথরে খোদাই করে কোনো কিছু ছবি আঁকতো, কোনো কিছু লিখে রাখতো, এরকম। এরকম কি লিখেছে? পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো পাহাড়, পর্বত, নদ নদী, চন্দ্র, সূর্য প্রভৃতি পূজা করতো। দেখেছো স্টোন এজে মানুষ কি করতো? এইসব কাজ করতো। দীর্ঘ সময় বৌদ্ধ শাসকদের পৃষ্ঠপোষকতা এদেশে বৌদ্ধ ধর্ম প্রাধান্য লাভ করে। যেহেতু আমরা পড়েছি যে বৌদ্ধ শাসক একটা প্যারা পড়েছি না, তখন বৌদ্ধ অনেক ধর্ম অনেক সেই সময়টা অনেক কি করে, প্রসার লাভ করে, মানে মানুষজন অনেক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। দীর্ঘ সময় বৌদ্ধ শাসকদের পৃষ্ঠপোষকতায় এদেশে বৌদ্ধ ধর্ম প্রাধান্য লাভ করে। পাল সম্রাটগণ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন। এর মাধ্যমে আসলে এই যে বৌদ্ধ ধর্মটা আসে। ধর্মীয় সম্প্রীতিকে পাল যুগের বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা হয়। মানে যে ধর্মীয় নিয়ে যে সম্প্রীতি আছে না, আমাদের মনে একটা হারমোনি আছে ধর্মীয় ধর্ম নিয়ে, এটা মিলিয়ে এই পাল সম্রাটদের থেকেই আসে। দেখো এর পরের পাঠ।
প্রাচীন বাংলার বিনোদন, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা। প্রাচীন যুগে বাংলাদেশের বিনোদনের অংশ হিসেবে নাচ, গান, নাটক, মল্লযুদ্ধ ও কুস্তি খেলার প্রচলন ছিল। পাহাড়পুরের বৌদ্ধবিহারে নাটক মঞ্চস্থ হওয়ার প্রমাণ পাওয়া গেছে। আমরা যখন এখন নাটক দেখি না, এটা কিন্তু আসলে এভাবে শুরু হয়নি। এই নাটকটা ছিল হচ্ছে মানুষের সামনে করতে হতো, সেটাকে যাত্রাপালাও বলে, এবং সেই নাটকটা মানুষের সামনে দেখাতে হতো, সেটাকে বলা হয় নাটক মঞ্চস্থ। সেটা কিন্তু এখন না, অনেক আগে থেকে হয়ে আসছে। মন্দিরের সেবা দাসীদের সকলে নৃত্য, গীত, বাদ্য, পটিয়াসী হতে হতো। মানে পটিয়াসী মানে এগুলোতে এক্সপার্ট হতে হতো, যারা মন্দিরে কাজ করতো তাদেরকে এসবে এক্সপার্ট হতে হতো। মানে হিন্দু ধর্মের সাথে মিউজিক যে রিলেটেড আছে সেটা এখানে প্রমাণ করছে। মানে হিন্দুরা দেখবা তুমি, যারা হিন্দু ধর্ম আছে তাদের সাথে যে গান বাজনা এগুলো তাদের সাথে ভালো মতো যায় আর কি, বুঝেছো? পোড়ামাটির ফলকে কাসর, করতাল, ঢাক, বীণা, বাঁশি, মৃদঙ্গ, মৃৎভাঙ্গ প্রভৃতি বাদ্যযন্ত্র দেখা যায়। আমরা দেখেছো পোড়ামাটির ফলকে, দেখছো? কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট আছে যে দেখো, প্রাচীন যুগে বাংলাদেশের বিনোদনের অংশ। বিনোদনের অংশ মানে হচ্ছে দেখো, এখন আমরা বিনোদনের অংশ কি আমাদের, আমরা এখন টিভি দেখি, সিনেমা দেখি, টিকটক দেখি, ফেসবুক দেখি, রিলস দেখি, এগুলো আমাদের এখন বিনোদন পাই না এগুলাতে। কিন্তু আগেকার দিনে তো এসব ছিল না। আগেকার দিনে নাচ, গান, নাটক, মল্লযুদ্ধ মানে হচ্ছে মুরগির যুদ্ধ, মানে মোরগে মোরগে লড়াই করে। এখনো অনেক বাংলাদেশের অনেক গ্রামগঞ্জে এই মল্লযুদ্ধটা হয়ে থাকে। আর কুস্তি মানে হচ্ছে রেসলিং। আমরা টিভিতে দেখি না, একজন একজনের সাথে মারামারি করছে এবং মজা পাই না এগুলো দেখে। তো তখনকার সময় আসলে এইভাবে মারামারি হতো এবং মানুষজন এগুলো দেখে মজাও পেত। আচ্ছা, এখন আমাদের আরেকবার প্রশ্ন এসে পড়লো, দেখি 1 নাম্বার প্রশ্নটা কে পারে। কাকে পরাজিত করে বিজয় সেন ক্ষমতা দখল করেন? দেখি কে পারে এটা। এটা কিন্তু গুড স্টুডেন্ট হওয়ার খেতাব অর্জন করবে তাহলে। মদন পাল। ভেরি গুড। মদন পাল। মদন পাল কিন্তু দুর্বল রাজা ছিল, এটা মনে রাখবে। তাহলে গুড স্টুডেন্টের খেতাব কে অর্জন করলো এখন? স্যার আমি তো কোশ্চেন দেখতে পাচ্ছি না, আমার স্ক্রিন আমি আপডেট হচ্ছে না। তোমরা কি দেখতে পাচ্ছ কোশ্চেন সবাই? তোমার মনে হয় স্যার সাইড- এখন দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছ সোফিয়া? জি, আচ্ছা, এখন দেখা যাচ্ছে। গুড, ভেরি গুড। দেখো, গুড স্টুডেন্টের খেতাবটা কে অর্জন করলো, এটার অ্যান্সার দিয়ে নামটা কি তার? স্যার আমি সাইফুল। গুড, ভেরি গুড। সাইফুল তো দেখি অনেক আগে এগিয়ে যাচ্ছে, তোমাদেরও কিন্তু আগাতে হবে। এই যে মামুন খান, মিরফাত, এরপর সোফিয়া, তোমরা কিন্তু পিছিয়ে যাচ্ছে। এরপর ভালো নামে একজন আছে, সেও কিন্তু পিছিয়ে যাচ্ছে। আচ্ছা, দেখি আমরা এবার আমরা অ্যান্সার শুনবো। বিজয় সেন ও বল্লাল সেন কোন ধর্মীয় সম্প্রদায় অনুসারী ছিলেন? দেখি এটা কে পারে। হইব হইব। সব। শৈব। ভেরি গুড, ভেরি গুড। কে কে বললো এটা, কে কে বললো দেখি? স্যার আমি। স্যার আমি। বা মিরফা তো বলেছে এবার। এবার তুমি 3জনই বলেছো, তোমরা 3জনে ভালো স্টুডেন্টের খেতাব অর্জন করেছো। 3 নাম্বার দেখি কে পারে। লক্ষণ সেন কোন ধর্মীয় সম্প্রদায়ের অনুরাগী হয়ে ওঠেন? কে পারবে এটা? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কে পারবে এটা? পারবে না কেউ? বৈশব। শৈব হবে, এই বৈষ্ণব হবে। আচ্ছা, আমরা দেখবো এগুলো অ্যান্সার, দেখবো সব আমাদের অ্যান্সার দেওয়া আছে, দেখবো আমরা। কে লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া জয় করেন? দেখি এটা কে পারে। বখতিয়ার খিলজি। ভেরি গুড। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা মনে রাখবে। দেখবে এখানে অপশন দেওয়া আছে, একটা হচ্ছে বখতিয়ার খিলজি, একটা হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। কোনটা হবে বলো তো? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। মোহাম্মদ বখতিয়ার। ভেরি গুড, ভেরি গুড। তোমরা দেখি অনেক ভালো হচ্ছে, অনেক ভালো স্টুডেন্ট হয়ে যাচ্ছ। এরপরের লেভেলটা কি? এরপরের লেভেলটা কিন্তু বস লেভেল, এটা কিন্তু একটু কঠিন। দেখি কে পারে। লক্ষণ সেনের পর কে বিক্রমপুরে থেকে শাসন চালিয়েছিলেন? দেখি কে পারে এটা। এটা পারবে না কেউ? তার 2 পুত্র। ভেরি গুড। 6 নাম্বারটা কে পারবে দেখি? 6 নাম্বারটা কেউ পারবে না? গৌড় থেকে। দেখি এখন আমরা আমাদের অ্যান্সার মিলে নাকি। প্রথমটা মদন পাল হয়েছে, 2 নাম্বারটা শৈব, 3 নাম্বারটা বৈষ্ণব, 4 নাম্বারটা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, 5 নাম্বারটা তার 2 পুত্র, 6 নাম্বার বিক্রমপুর থেকে। বিক্রমপুর থেকে বলেছিল কেউ? জি না। হ্যাঁ, বিক্রমপুর। এটা কিন্তু ভুল করেছো, দেখবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখো। আচ্ছা, আমরা এর পরের পেজে চলে যাই।
স্থাপত্য প্রাচীনতম নিদর্শন হিসাবে মহস্থানগড় ও ওয়ারী-বটেশ্বর থেকে ইট নির্মিত স্থাপত্য আবিষ্কার করা সম্ভব হয়েছে। বাংলার মানুষ স্থাপত্য শিল্পে উৎকর্ষ অর্জন করে পাল শাসন আমলে। স্থাপত্য শিল্প মানে কি জানো? মানে বড় বড় দালান কোঠা, বড় সুন্দর সুন্দর রাজাদের মতো থাকার স্থান, এগুলো মানে বড় বড় জমিদার বাড়ি দেখি না আমরা, সেগুলোই হচ্ছে স্থাপত্য শিল্পের একটা অংশ। সেগুলোতে বাংলাদেশের মানুষ বা বাংলার মানুষ পারদর্শী এক্সপার্ট হয় কখন? এই যে পালের সময়, পাল শাসন আমলে। সম্রাট ধর্মপাল, এটা নাম কি, ধর্মপাল একাই 50টি বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন। চিন্তা করো, 50টি বৌদ্ধ বিহার। ওয়াও। আচ্ছা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই যেখানে ছবি দেওয়া আছে, দেখছো? এই ছবিগুলো দেখবে কিন্তু তোমরা তোমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করবে, তাহলে তোমাদের আরো মজা করে পড়তে পারবে। ভাস্কর্য ও চিত্রকলা ওয়ারী-বটেশ্বর, মহস্থানগড়, পাহাড়পুর ও ময়নামতি প্রভৃতি অঞ্চল থেকে আবিষ্কৃত পোড়ামাটি, পাথর ও ধাতব ভাস্কর্য ও মূর্তি প্রাচীন বাংলা শিল্প সম্পর্কে পরিচয় দেয়। গুপ্ত ও পাল যুগের ভাস্কর্যগুলো শিল্পশৈলী ছিল অনন্য, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পাল যুগের দুজন বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী ছিলেন ধীমানি পাল ও বিট পাল, এটাও ইম্পর্টেন্ট। ওদিকে সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন সুলপানি। এই যে সুলপানি, এটার নাম মনে রাখবে কিন্তু, সুলপানি যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে। সুলপানি কে ছিলেন? সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী কে? সুলপানি। দেখেছো? কি পানি? সুলপানি। আমরা খাই পানি, আর ওনার নাম হচ্ছে সুলপানি। আচ্ছা, তখনকার, এখানে কিন্তু মূর্ধন্য আছে পানি বানানো, এটা মনে রাখবে। তখনকার বিভিন্ন পান্ডুলিপিতে বৌদ্ধ দেবদেবীকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হতো, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রাচীন বাংলার ভাষা, সাহিত্য, শিক্ষা। বাংলার নানা স্থান থেকে পাথর ও তামার পাতায় খোদাই করে লিখিত লিপি পাওয়া গিয়েছে। বগুড়ার মহস্থানগড় থেকে প্রাপ্ত কালক পাথরে খোদাইকৃত লিপিটি এর মধ্যে প্রাচীনতম। গুপ্ত, পাল ও সেন যুগের প্রচুর লিপি পাওয়া গিয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দক্ষিণ পূর্ব বাংলার শাসকদের জারিকৃত লিপির সংখ্যা অনেক। এই লিপিগুলো থেকে প্রাচীন বাংলার ভাষা ও বর্ণমালা সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। পাল যুগের ঘটনা নিয়ে কবি সন্ধ্যাকর নন্দী রচনা করেছিলেন প্রখ্যাত রামচরিত কাব্যগ্রন্থ, এটা ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে কিন্তু। আচ্ছা, তার মানে আমাদের যে ভাষা আমরা লিখছি, পড়ছি, পড়তেছি না, আমরা দেখতেছি না, এই ভাষাটা কিন্তু এখন না, অনেক আগে থেকে সেগুলোর কিছু কিছু প্রমাণ পাওয়া গেছে সেই পাল যুগেই। এর পাশাপাশি পাল আমলে আরো রচনা করা হয়েছিল চর্যাপদ, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। চর্যাপদ কি, কাকে বলে? এগুলো কিন্তু তোমার খ নাম্বার প্রশ্ন এবং ক নাম্বার প্রশ্ন আসতে পারে, এমসিকিউ তে আসতে পারে। আর একটা প্রশ্ন মাস থাকবে, যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে চর্যাপদে থাকার সম্ভাবনা বেশিরভাগ, 70%। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হিসেবে স্বীকৃত। সেন রাজাদের মধ্যে রাজা বল্লাল সেন দানসাগর ও অদ্ভুত সাগর রচনা করেন, এটাও ইম্পর্টেন্ট আছে, বাট চর্যাপদটা বেশি ইম্পর্টেন্ট। শিক্ষা। পাল যুগের আগে বাংলা শিক্ষা সম্পর্কে খুব বেশি জানা যায় না। এই সময় শিক্ষার ব্যাপক বিস্তার দেখে অনুমান করা যায় মৌর্য ও গুপ্ত যুগে শিক্ষার প্রচলন ছিল। বাংলা থেকে পাল যুগের অনেক বৌদ্ধ বিহার ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়েছে। বিহারগুলো ছিল বড় বড় পরিসরের শিক্ষা প্রতিষ্ঠান। বৌদ্ধ ছাত্ররা এখানে পড়াশোনা করত। এখানকার শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু, এটা ইম্পর্টেন্ট। আর শিক্ষার্থীদের বলা হতো কি? শ্রমণ। তাহলে আমরা যদি এখন ওই যুগে থাকতাম, তাহলে আমাকে বলা হতো কি? ভিক্ষু, আর তোমাদের কি বলা হতো? শ্রমণ বলা হতো। বর্তমান যুগের আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো বিহারেও ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল, দেখেছো? মানে হল ছিল তাদের। বিহারে শুধু ধর্মীয় বই পড়ানো হতো তা নয়, এখানে চিকিৎসা বিদ্যা, ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্র, নানা বিষয়ে শিক্ষা দেওয়া হতো। এসব আলোচনা থেকে বোঝা যায় শিক্ষার ক্ষেত্রে প্রাচীন বাংলার মানুষের বিশ্বের অনেক দেশে চেয়ে গিয়েছিল। মুসলিম শাসন আমলে বাংলার মধ্যযুগের সূচনা হয় 1204 খ্রিস্টাব্দে। তখন রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, যেটা কিন্তু আমরা পড়ে এসেছি। পর্যায়ক্রমে তুর্কি সেনাপতিরা পুরো বাংলা শাসন বিস্তার করতে থাকেন। এর আগেই ভারত মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। দিল্লি ছিল তাদের রাজধানী, এটা ইম্পর্টেন্ট। দিল্লির সুলতানদের পাঠানো সেনাপতির বাংলায় প্রশাসকের দায়িত্ব পালন করতো। প্রশাসক মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, মানে সরকারের যে কর্মকর্তা আছে না, তাদের দায়িত্ব পালন করতো আর কি। দিল্লি থেকে বাংলার দূরত্ব অনেক, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। সম্পদে পরিপূর্ণ হয় বাংলার দায়িত্বপ্রাপ্ত শাসকগণ স্বাধীনভাবে দেশ পরিচালনার ইচ্ছা করতেন। তারা অনেকেই দিল্লির সুলতানের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছেন। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহর সময় পুরো বাংলা স্বাধীন হয়ে যায়, সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এটা। তার সময় পুরো বাংলা স্বাধীন হয়ে যায়, এটা ইম্পর্টেন্ট। তো তাই জন্য মনে করো বাংলাদেশ সুলতান গুলো ছিল, তারা আগে তার কথাবার্তা শুনতে যেত না। আর বাংলাদেশের বা বাংলার মধ্যে যারা মানে যেসব সম্পদ ছিল, যেসব অ্যাসেট ছিল আমাদের, মানে রিসোর্সেস ছিল, সেগুলো অনেক বেশি ছিল। এই জন্য তারা সবসময় চাইতো যে নিজের মতন স্বাধীন, মানে নিজের মতো দেশ পরিচালনা করতে। বাংলার স্বাধীনতা টিকে ছিল 1338 খ্রিস্টাব্দ থেকে 1538 খ্রিস্টাব্দ, দীর্ঘ 200 বছর। বাংলার স্বাধীনের 200 বছর ইতিহাস গুরুত্বপূর্ণ দুটি সুলতানি বংশ শাসন করেছিল, যার একটি হচ্ছে ইলিয়াস শাহী
এবং অন্যটি হোসেন শাহী বংশ নামে সুপরিচিত। হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, এটাও ইম্পর্টেন্ট। হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ। 1526 সালে দিল্লি সুলতানি শাসনের অবসান ঘটে, এটাও ইম্পর্টেন্ট। তখন দিল্লিকে কেন্দ্র করে ভারতের মুঘল শাসন শুরু হয়, এটাও ইম্পর্টেন্ট, এটা সব থেকে ইম্পর্টেন্ট। তারাও বাংলা দখলের চেষ্টা করেছিল, তারা প্রথমে সফল হয়নি, কিন্তু পরে আস্তে ধীরে সফল হয়েছে। বিহার অঞ্চলে তখন আফগানদের জমিদার ছিল। বিহার অঞ্চলে কাদের জমিদার ছিল তখন? আফগানদের। তাদের বিখ্যাত নেতা ছিলেন শের খান সুর, এটাও ইম্পর্টেন্ট। তিনি শেরশাহ নামে দিল্লি সিংহাসনে বসিয়েছিলেন, শেরশাহ নামে দিল্লি সিংহাসনে বসেছিলেন। এটা আমরা পড়বা, অনেক গল্পে টল্পে, অনেক সিনেমায় দেখা যায় এটা। আচ্ছা, তার মাধ্যমে বাংলা শুরু হয়েছিল আফগান শাসন। মুঘল সম্রাট আকবরও আমাদের এই দেশে দখল করতে পারেনি, দেখেছো? মুঘল সম্রাট আকবরও আমাদের দেশে দখল করতে পারেনি, মানে আমাদের এই যে জিওলজিক্যাল যে সুবিধাটা আমরা পেয়েছি, তারাও আমাদের এটা করতে পারিনি। আমাদের এত রিসোর্স ছিল, মানে এত সম্পদ ছিল, আমাদের এত ভালো অবস্থায় ছিল আমাদের দেশটা। বাংলার বড় বড় জমিদারদের তখন বলা হতো বারো ভূঁইয়া। বড় বড় জমিদারদের কি বলা হতো? বারো ভূঁইয়া। তারা একজোটে মুঘলদের হাত থেকে বাংলাকে রক্ষা করেছিলেন। সম্রাট জাহাঙ্গীরের সময় 1610 খ্রিস্টাব্দে সেনাপতি ইসলাম খান চিশতি বাংলা অধিকার করেন, এটা ইম্পর্টেন্ট। কে বাংলা অধিকার করেন 1610 খ্রিস্টাব্দে? ইসলাম খান চিশতি। তখন স্বাধীনতা হারিয়ে মোগলদের অধীনে একটা সুবা তথা প্রদেশে পরিণত হয় বাংলা। আচ্ছা, সুবা মানে হচ্ছে একটা স্টেট বলা হয়, যেমন বাংলাদেশের কিছু স্টেট আছে, ইন্ডিয়ার কিছু স্টেট আছে, এরকম আর কি। এই শাসন চলেছিল 1757 পর্যন্ত। আচ্ছা, ঔপনিবেশিক যুগের বাংলা। বাংলা মধ্যযুগের পরবর্তী সময়কাল ঔপনিবেশিক যুগ হিসেবে পরিচিত। ঔপনিবেশিক ব্রিটিশরা এই সময় বাংলার আধিপত্য বিস্তার করেছিল। এই সময়কে বলা হয় ঔপনিবেশিক শাসন। শুরুতে 1757 সালে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু করে এবং নানাভাবে বাংলাকে শোষণ করে। তারপর 1857 সালে সংগঠিত হয় সিপাহী বিপ্লব, এটাও ইম্পর্টেন্ট। সিপাহী বিপ্লব কবে সংগঠিত হয়? 1857। আর পলাশী যুদ্ধ হয় 1757, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপর সরাসরি রানীর শাসনের অধীনে চলে গিয়েছিল বাংলা। রানী মানে হচ্ছে যে কুইন আছে না, কুইন এলিজাবেথ, সেটার কথা বলছে। পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার থেকে শুরু করে ভারত স্বাধীন হওয়া পর্যন্ত 1757 থেকে 1947 খ্রিস্টাব্দ দীর্ঘ সময়কাল ঔপনিবেশিক শাসন হিসেবে চিহ্নিত করা যায়। পলাশীর যুদ্ধে নবাব সিরাজ পরাজিত হলে বাংলার নামমাত্র নবাব হন বিশ্বাসঘাতক মীর জাফর। আমরা খালি মানুষের গালি দিই না মীর জাফর বলে, কেন? কারণ সে একটা বিশ্বাসঘাতকতা করেছিল। সে পলাশী যুদ্ধে যে আমাদের নবাব ছিল তার সাথে বিট্রে করেছিল তাকে। এরপর সে যখন চলে যায়, তার ক্ষমতায় বসায় কাকে? মীর জাফরের জামাতা মীর কাসিমকে। শুরুতে ব্রিটিশদের আজ্ঞাবহ থাকলেও মীর কাসিম পরে বিদ্রোহ করেন, মানে মীর কাসিম ব্রিটিশদের কথা শুনলেও পরবর্তীতে তার মনে জেগে উঠে যে না, এটা তো অন্যায়, এই জন্য সে বিদ্রোহ ঘোষণা করেন তাদের বিপক্ষে। তিনি বক্সারের যুদ্ধ হয় এরপরে একটা, সেখানে পরাজিত হয় এবং বাংলা পুরোপুরি ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায়। শুধু বাংলা নয়, এরপর পুরো ভারত উপমহাদেশে ইংরেজের শাসন চলে 1947 সাল পর্যন্ত। এরপর থেকে মিলে আমাদের এই দেশটার যে কাহিনী, এখান থেকেই শুরু হয়। প্রথম দিকে ভারত শাসন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পরে শাসন ক্ষমতা গ্রহণ করেন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া। এই যে রানী ভিক্টোরিয়া, দেখেছো? রানীর পক্ষ থেকে ইংরেজ শাসকরা ভারতের উপমহাদেশে শাসন করত। তাদের অপশাসনকে মেনে নিতে পারেনি বাংলার মানুষ। তারা বিভিন্ন পর্যায়ে ইংরেজি শাসনদের বিরুদ্ধে আন্দোলন করে। ফকির সন্ন্যাসী বিদ্রোহ, যেগুলো অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? তোমরা যখন সৃজনশীল প্রশ্ন লিখবে না, এই যে এইসব ইনফরমেশন অ্যাড করবে, তাহলে তোমাদের প্রশ্নগুলোর ভ্যালু বাড়বে এবং নাম্বারও বেশি পাবে, বুঝছো? কারণ দেখো, সবাই যদি খালি গুরুত্বই লেখে, খালি ওই ইম্পর্টেন্সই লেখে, তাহলে কিন্তু আসলে সবাই কিন্তু সেম মার্কই পাবে। যারা এই যে এইসব বিষয়গুলো লিখবে, ইনফরমেশন গুলো দিবে না, তাদের নাম্বারটা অটোমেটিক্যালি বেড়ে যাবে, কারণ টিচার দেখবে যে না, ওর এই প্রশ্নটার মধ্যে আরো ইনফরমেশন আছে। শেষ অব্দি শুরু হয় বিখ্যাত ভারত ছাড় আন্দোলন। ইংরেজরা 1947 খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশে চলে যেতে বাধ্য হয়। এর ফলে ভারত পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র জন্ম হয়। পাকিস্তান ছিল দুটি ভিন্ন অঞ্চল নিয়ে গঠিত। ভৌগোলিকভাবে অনেক দূরে অবস্থিত দুটি ভূখণ্ডের পশ্চিম অংশটিকে বলা হতো পশ্চিম পাকিস্তান, আর পূর্ব অংশটিকে বলা হতো পূর্ব পাকিস্তান, মানে আমাদের বাংলাদেশ। তৎকালীন দুই ভূখণ্ডে বিভক্ত পাকিস্তানের শাসন ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। তারা নানাভাবে পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ করতো, মানে অনেক অনেক টর্চার করতো। এখানে এগুলা লেখা আছে। এরপর দেখো, এটা ইম্পর্টেন্ট, এখানে 1971 সালে 25শে মার্চ পাকিস্তানি সৈন্যবাহিনী আক্রমণ চালিয়ে গণহত্যা শুরু করে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে পূর্ব পাকিস্তানের মানুষ, মানে আমাদের বাংলাদেশের মানুষ। এটা ইম্পর্টেন্ট। পশ্চিম পাকিস্তান মানে হচ্ছে এখন যে পাকিস্তানটা সেটা, আর পূর্ব পাকিস্তান মানে হচ্ছে আমাদের এই বাংলাদেশ, এটা মনে রাখবে। তোমরা কিন্তু অনেকে যাও না 26শে মার্চ কি 16 ডিসেম্বর কি, এগুলো কিন্তু যাও না। 26শে মার্চ দেখো এখানে কি লেখা আছে, 26শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন? তাহলে কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন? মেজর জিয়াউর রহমান। এটা মনে রাখবে কিন্তু, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে এখন বর্তমানে এই প্রশ্নটা। এরপর তিনি 27শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবার স্বাধীনতা ঘোষণা করেন। তাহলে দুইবার করে, একটা হচ্ছে 26শে মার্চে, একটা হচ্ছে 27শে মার্চে। কোথা থেকে ঘোষণা করেন? কালুরঘাট বেতার কেন্দ্র। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 16 ডিসেম্বর 1971 জন্ম নেয় নতুন দেশ বাংলাদেশ। ভেরি গুড। আচ্ছা, তাহলে দীর্ঘ কয় মাস? 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে কি শুরু হয়? 16 ডিসেম্বর, মানে বিজয় দিবস আমাদের। আচ্ছা, দেখি বহু নির্বাচনী প্রশ্ন কে পারে এই প্রথম দুইটা অনুশীলনী? 16 পারবে? ডিসেম্বর। ভেরি গুড। 16 ডিসেম্বর। প্রাচীন বাংলার ব্যবসা বাণিজ্য প্রসারের কারণ কি? দেখি এটা কেউ পারে কিনা। অধিক উৎপাদনশীল কৃষি ও কি বললে? অত্যাধুনিক যাতায়াত ব্যবস্থা। এটা হচ্ছে অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প হবে, তাই না? হ্যাঁ। ভেরি গুড। কারণ তখন তো অর্থনৈতিক অবস্থা তো আসবে, ঠিক আছে ঠিক আছে, ভালো ছিল, কিন্তু মেইনলি এখান থেকে তো মেইনলি শুরু হয়েছে, তাই না, উৎপাদনশীল কৃষি ও শিল্প। আচ্ছা, এই এমসিকিউ গুলো তোমরা বাসায় এসডব্লিউ করে রাখবে, এটা আমি তোমাদের অ্যান্সার দিব পরবর্তীতে। আর তোমাদের এখন কিছু প্রশ্ন ধরবো আমরা। প্রশ্ন ধরবো, এই 5টা প্রশ্ন দেখে কে পারে। এখানে আরো অনেক প্রশ্ন দেওয়া আছে, অ্যান্সারও দেওয়া আছে, কিন্তু আমরা এখন এই 5টা প্রশ্ন ধরবো। কাকে পরাজিত করে বিজয় সেন ক্ষমতা দখল করেন? দেখি কেউ পারে কিনা এটা। এটা হচ্ছে লক্ষণ সেন। কি বললে? লক্ষণ সেন। কে বললে? এটা অ্যান্সারটা দিলে কে? আমি স্যার। আমি কে? নামটা কি তোমার? ভুলে গেলাম তো নাম। রুকাইয়া। ভেরি গুড। রুকাইয়া দেখি আজকে অনেক এগিয়ে যাচ্ছে। আচ্ছা, 2 নাম্বারটা কি বলতো? সেন রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? বৌদ্ধ। বৌদ্ধ ধর্ম। ভেরি ভেরি গুড। তোমরা দেখি অনেক ভালো স্টুডেন্ট। 3 নাম্বারটা কে পারবে? দেখি বলরাম সেন কোন ধর্মাবলম্বী ছিলেন? শৈব। বলরাম সেন কোন ধর্মাবলম্বী ছিলেন বলো তো আবার। বাকিরা অ্যান্সার করবে না, বাকিরাও অ্যান্সার করবে। শৈব। শৈব হবে। বলরাম সেন শিওর তোমরা? বলরাম সেন কিন্তু বৌদ্ধ হবে আমার যতদূর জানি। 3 খ। বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল, তাহলে বলাল সেন কেন শৈব ধর্ম হবে? সেটাই, বল্লাল সেন বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। আচ্ছা, 4 নাম্বারটা দেখি কে পারবে। 4 নাম্বারটা কে পারবে? কে বাংলা বিজয়ের মাধ্যমে মুসলিম শাসন সূচনা করেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, 5 নাম্বারটা কে পারবে? এটা কিন্তু অনেক স্পেশাল একটা প্রশ্ন, যে পারবে সে কিন্তু লেজেন্ড হয়ে যাবে। বল্লাল সেন। নদিয়া থেকে পালিয়ে গেছিল কে? লক্ষণ সেন। লক্ষণ সেন। শিওর হয়ে বলো কিন্তু। লক্ষণ সেন। লক্ষণ সেন? হ্যাঁ, আর কেউ বলবে না? হ্যাঁ, এটা হচ্ছে লক্ষণ সেন হবে অ্যান্সার। ভেরি গুড। আচ্ছা, 6 নাম্বার আছে এখানে। আচ্ছা, 6 নাম্বারটা অ্যান্সার দাও তো তোমরা, কেউ দেখতে পারবে না। লাস্ট প্রশ্ন 6 নাম্বারটা অ্যান্সার দিব আমরা, এরপরে আমরা আর দিব না। এখানে অনেক প্রশ্ন আমি দিয়ে রাখছি এবং অ্যান্সারও দিয়ে রাখছি, তোমরা ওগুলো বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? 6 নাম্বার কি? বিক্রমপুর। 6 নাম্বারটা অ্যান্সার কি? বিক্রমপুর। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। তোমাদের যাদের প্রশ্ন আছে কোনো, তারা থাকো, আর বাকিরা লিভ নিতে পারো এখন, ঠিক আছে? ক্লাস তো ভালো লেগেছে, তাই না? জি স্যার। কোনো সমস্যা হলে এখন বলো, প্রশ্ন করতে চাইলে করতে পারো, আর যাদের কোনো প্রশ্ন নেই তারা লিভ নিতে পারো, কোনো সমস্যা নেই। জি স্যার। হ্যাঁ, কোনো সমস্যা নাই স্যার। আচ্ছা, পড়া বুঝেছো তো আমার? তোমরা কি আমার নাম্বার রেখে দিয়েছো না? আমাকে যদি কোনো সমস্যা হয়, ধরলে তুমি বিজেস বুঝতেছো না বা কোনো ধরনের প্রবলেম ফেস করতেছো, আমার নাম্বারে কিন্তু মেসেজ দিবে হোয়াটসঅ্যাপে একটা, ঠিক আছে? বা ধরলে হঠাৎ করে একটা পড়া পারছো না বা একটা জিনিসকে বুঝতেই পারছো না, এত কষ্ট লাগছে বুঝতে, তোমরা কিন্তু এই যে আমার ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিয়েছি, তারা ওই যে আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু আমাকে মেসেজ দিতে পারবে একটা। দাঁড়াও, এই যে আমার ফোন নাম্বারটা, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওটা যে কোনো সমস্যা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেই আমি তোমাকে সেটা রিপ্লাই করব, বুঝেছো? তোমাদের আর কারো কোনো সমস্যা আছে, প্রবলেম আছে? তাহলে
প্রবলেম না থাকলে তোমরা লিভ নিতে পারো। আজকে আমরা এই পর্যন্তই। বাই বাই।